আমি ফিলিস্তিনে যাব, হামাসের ভাইদের সাথে মিছিল করতে করতে আমি শহীদ হব। কিন্তু যখন জুলাইয়ের আন্দোলন শুরু হলো, মাকে বলছেন, মা আমার আর ফিলিস্তিনে যেতে হবে না, এই বাংলাদেশি শাহাদাতের সুযোগ এসে গেছে। সে বাড়ি থেকে মাকে চুমো দিয়ে বিদায় নিয়ে ওই মিছিলে গিয়েছে, যাত্রাবাড়িতে গুলিতে শহীদ হয়ে গিয়েছে। খাবার খেতে বসেছে, প্লেনের ভিতরে হাত দিয়েছে, এই মুহূর্তে শুনতে পেলেন পাশে মিছিল হচ্ছে, গুলি হচ্ছে। হাতের প্লেট রেখে সেই ছেলে যখন রওনা দিয়েছেন, আলিফের মা তাকে জড়িয়ে ধরেছেন, বলছে যে মা, আমি এইমাত্র জুমার নামাজ পড়ে আসলাম, আমার ভাইয়েরা শহীদ হবে আর আমি ভাতের প্লেটে বসে থাকবো, এটা হতে পারে না। ভাতের প্লেট রেখে দৌড়ে গিয়ে মিছিলে গিয়েছেন, গুলি লেগেছে, শহীদ হয়ে গিয়েছে। একজন রিক্সা চালক 3 দিন যাবত রিক্সা চালাতে যাচ্ছেন না, কিন্তু বাড়িতে বাজার নিতে পারছেন না। অনেক কষ্টে রিক্সা নিয়ে বের হয়েছেন, যাত্রাবাড়ি থেকে শনির আখড়ার দিকে যাচ্ছে। 2 জন যাত্রী নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে যখন গোলাগুলি শুরু হয়ে গেছে, যাত্রী নেমে গেছেন, ভাড়া তিনি আর পেলেন না, ওই আনমনে রিক্সা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিছু ছাত্র দৌড়ে এসে বলছেন, চাচা আপনি কি ঢাকা মেডিকেলে যাবেন? রিক্সাওয়ালা বলছেন, অবশ্যই যাব। কেন যাব না? বলছে, আমাদের একজন ভাই গুলিবিদ্ধ হয়েছে। এরপরে যখন ওই গুলিবিদ্ধ ছাত্রকে নিয়ে এসে রিক্সায় উঠানো হয়েছে, দেখেন ওই রিক্সাওয়ালা তখন তার সে রিক্সা চালাতে পারছেন না। তিনি ওই মুখের দিকে তাকিয়ে বলছেন, এটা কোনো ছাত্র নয়, আমি আমার এই ছেলেকে বাড়িতে রেখে রিক্সা নিয়ে বের হয়েছি, আমার ছেলে কখন মিছিলে আসলো আর এইভাবে গুলিবিদ্ধ হলো, আমি কিভাবে বাঁচবো? তিনি অনেক কষ্টে সেই রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন। ঢাকা মেডিকেলে আসার পরে ডাক্তার বললেন, আপনার ছেলে মারা গেছে। বুক ফাটা আর্তনাদ, সে যে চিৎকার দিয়েছিল, গগন বিরোধী চিৎকার, যে আমি আমার এই ছেলেকে নিয়ে কিভাবে বাড়ি যাব, বাড়িতে একটা টাকা নাই, বাজার নাই, আমি কিভাবে এই লাশ নিয়ে গ্রামের বাড়ি যাব? প্রিয় ভাইয়েরা, এটা হলো সেই জুলাইয়ের সেই কঠিন দিনগুলো। আমরা এই ছাত্রদের সাথে লেগে থেকে যাত্রাবাড়ি সহ পল্টন শাহবাগে আমরা এই ভাইদের সাথে লেগে থেকে কাজ করেছি। আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছেন, ওই শহীদদের বাড়িতে যাওয়ার সুযোগ আপনাদের হচ্ছে না, শহীদের মায়ের কান্না শুনতে পাচ্ছেন না, শহীদের পিতাদের কান্না শুনতে পাচ্ছেন না। আজকে সংবিধান নিয়ে গবেষণা শুরু করেছেন, আজকে দুর্নীতি বন্ধ করছেন না, দুদকের কমিটি আজকে গঠন করার সুযোগ হচ্ছে না, আজকে ইসলামী ব্যাংক আপনারা আবার দখল করার ষড়যন্ত্র করছেন, আজকে আবদিন হাসপাতালকে বন্ধ করা হচ্ছে। এইভাবে একটার পর এক দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো, আপনার মন্ত্রণালয়ের খবর নাই, আপনি ধর্ম মন্ত্রণালয়ে কথা বলেন, আপনি শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেন, আপনার আইন শৃঙ্খলার কোনো খবর নাই। গতকাল দেখলাম লক্ষ্মীপুরে 4 জনকে এক বাড়িতে খুন করা হয়েছে, মা এবং 3 মেয়েকে খুন করা হলো। অসংখ্য জায়গায় খুন হচ্ছে। গাইবান্ধায় প্রকাশ্য দিবালোকে ছাত্র শিবিরের নেতাকে শহীদ করা হলো। এইভাবে খুনিরা একের পর এক মৌচাকে নিজেরা নিজেদের 2 গ্রুপে, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের মধ্যে তারা সংঘর্ষ হয়ে একজনকে খুন করলো। এ সকল খুনের কোনো জবাব স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন না, তিনি দিচ্ছেন অন্য কথা। আমরা তার এই সকল কথা শুনতে চাই না। অবিলম্বে তিনি যদি তার মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চালাতে না পারেন, এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচার করতে না পারেন, অবিলম্বে তার পদত্যাগ আমরা দাবি করছি।